দীর্ঘ ৯ বছর পর প্রবাস জীবনের ইতি টেনে ভোর ৫টার ফ্লাইটে বাংলাদেশের মাটিতে পা রাখল আরোহী চৌধুরী। নিজের ভেতরে ঠিক কি অনুভূত হচ্ছে তা ঠিক ঠাউর করতে পারছে না সে। হয়তো কিছুটা বিরক্তি, বাকিটা অভিমান। এয়ারপোর্টের ভিতরের সব কাজ কমপ্লিট করে বেরিয়ে এলো আরোহী। নিজ ইচ্ছেতে আসেনি সে বাংলাদেশ, আসতে বাধ্য হয়েছে। গভর্নমেন্ট থেকে বেশ কিছু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যার জন্য এত অভিমান অভিযোগ পাশে রেখে দায়িত্বের খাতিরে এই দেশে আসা তার আর কদিন থাকতে হবে ঠিক জানা নেই। কিছুটা এগিয়ে যেতেই সে দেখতে পেল দুজন বডিগার্ড দাঁড়ানো। হয়তো গভর্নমেন্ট থেকেই পাঠানো হয়েছে। আরোহীকে দেখেই তার মধ্যে একজন দৌড়ে এলো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক লং শার্ট আর ব্ল্যাক প্যান্টে মাথায় ক্যাপ পরার সাথে ফেস মাস্ক তো আছেই, কোনো বিদেশিনী থেকে কম কিছু মনে হচ্ছে না। আশেপাশে এক নজর তাকালো সে। অনেকটাই বদলে গেছে সবকিছু, তার সাথে বদলে গেছে তার জীবনের গতিপথ, বদলে গেছে সবার সাথে তার সম্পর্কের বাঁধন। কম সময় তো আর অতিবাহিত হয়নি, দীর্ঘ ৯ বছর। ম্যাম, আপনার সুটকেসটা আমাকে দেন, আমি গাড়িতে রেখে দিচ্ছি। আরোহী ঘাড় ঘুরিয়ে বডিগার্ড এর দিকে তাকালো। থমথমে গলায় বলল, নো নিড মিস্টার সুলতান, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আরোহীর গম্ভীর কণ্ঠে বলা কথায় সুলতান খানিকটা পিছিয়ে গেল। আরোহী গটগট পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল, সুটকেসটা গাড়িতে রেখে দরজা খুলে পিছনে বসল। আরোহী বসতেই সুলতান সামনে বসল আর গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। আরোহী চোখ বন্ধ করে নিজের গা এলিয়ে দিল গাড়ির সিটে। খুব বেশি ক্লান্ত লাগছে তার। পিছনে পিছনে আরেকটা গাড়িও এগিয়ে আসছে, ঠিক তার গাড়ির পিছনে পিছনে, সেখানে ও কিছু বডিগার্ড। হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটা জোরে ব্রেক কষল ড্রাইভার। হঠাৎ ব্রেক কষায় আরোহী ভ্রু কুঁচকে উঠে বসল। হোয়াটস হ্যাপেন? ম্যাম, সামনে অনেক ভিড়, গাড়ি এগুনো যাচ্ছে না, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট কেস। আরোহী কিছু না বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। পিছনে থেকে বেশ অনেকবার সুলতান ডেকেছে, কিন্তু কে শুনে কার কথা। আরোহী গটগট পায়ে এগিয়ে গেল সামনে। ভিড় ঠেলে সামনে যেতেই তার সামনে দৃশ্যমান হয় একটা বাচ্চা ছেলের আহত দেহ। হয়তো মিনিট ৫ আগে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে ছেলেটি ছিটকে পড়ে যায় রাস্তার সাইডে, যার ফলে ছেলেটার মাথার পাশ দিয়ে বেশ অনেকখানি জায়গা ফেটে রক্ত বের হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এত মানুষের ভিড় অথচ কেউ তাকে হসপিটালে নিচ্ছে না আর না তার ব্যবস্থা করছে। তবে কেউ কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ বা ছবি তুলছে, আর কেউ কেউ লাইভও করছে। এই স্বার্থপর দেশের মানুষের কাছ থেকে আর কী বা আশা করা যায়। আরোহী দ্রুত পায়ে ছেলেটির কাছে গিয়ে পকেট থেকে রুমাল বের করে ছেলেটির মাথায় বেঁধে দিয়ে পাজা কোলে তুলে নেয় তাকে। আশেপাশে এক পলক তাকিয়ে গটগট পায়ে হেঁটে ফিরে এলো তার গাড়ির নিকট। তাকে দেখা মাত্রই সুলতান গাড়ির দরজা খুলে দেয়। আরোহী গাড়িতে বসে ছেলেটির মাথা তার কোলের উপরে নিয়ে ড্রাইভারকে তাড়া দিয়ে বলল, গাড়ি স্টার্ট করো ফাস্ট, সিটি হসপিটালের দিকে যাও। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর আরুশ খান, বয়স কি আপনার দিনে দিনে কমছে? বয়স তো আর থেমে থাকে না, ২৮ বছর পার হয়ে ২৯-এ পা রাখলেন, বিয়ে শাদী কি করবেন না বলে পণ করেছেন? সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে মায়ের এমন কথা শুনে একটুও বিচলিত হল না আরুষ, যেন এই কথা তার নিত্যদিনের পরিচিত। চুপচাপ ব্রেকফাস্ট করে হাতে এপ্রনটা নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। যেন সে ছাড়া ব্রেকফাস্ট টেবিলে আর কেউ ছিলই না। ছেলের এমন আচরণে প্রতিবারই হতাশ হয় মীরা। ঘাড় ঘুরিয়ে তাকালো মিরাজের দিকে। মিরাজ যেন মায়ের এমন দৃষ্টির সাথে বহু পরিচিত।
সে মায়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে খাওয়া থেকে উঠতে উঠতে বলল, আমার না খাওয়া শেষ। আমি বরং আজ উঠি, অফিসের লেট হয়ে যাচ্ছে। বলেই টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেল বললে ভুল হবে, সোজা কথায় পালিয়ে গেল। মীরা কপালে হাত দিয়ে বসে পড়ল চেয়ারে। আরাফের দিকে তাকিয়ে দেখে সে একমনে খাবার খেয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একটা হয়েছে ফুফুর মতো একরোখা আর আরেকটা হয়েছে বাপের মতো ফাঁকিবাজ। বাপ আর ছেলেরা মিলে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেল। একটাও যদি কথা শুনত। বাপই শুনে না, ছেলেরা কি শুনবে? এক একটা বুড়ো হচ্ছে অথচ বিয়ে শাদির নাম গন্ধ নেই, সারা জীবন আইবুড়ো হয়েই থাকবে। একটা আছে হসপিটাল আর রুগী নিয়ে, তো আরেকটা আছে অফিস আর ব্যবসা নিয়ে। বাড়িতে যে মা একা একা আয়ার মতো খাটে, সেদিকে কি কারো খেয়াল আছে? বসে যে দুদণ্ড কারো সাথে কথা বলবো তাও না। মীরা নিজ মনে বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে গেল। তার দুঃখ একটাই, একটা ছেলেও তার মতো হল না। এখানকার নিউরোলজিস্ট কে? উনাকে একটু কল করে বলেন 207 নম্বর বেডের রুগীর অবস্থা ভালো না। রিসিপশনের মেয়েটি চোখ তুলে তাকালো আরোহীর দিকে। কালো মাস্ক পরা অদ্ভুত ধরনের মেয়ে দেখে বেশ অবাক হল। জি আপনি যান, আমি মেমকে বলছি। এক্ষুনি বলেন, কুইক। মেয়েটি টেলিফোন হাতে নিয়ে কারো নাম্বারে কল করে বলল, মেমকে বলো 207 নম্বর বেডের পেশেন্টের অবস্থা ভালো না, মেম যেন তাড়াতাড়ি ওখানে যায়। ফোনের ওপার থেকে কেউ কিছু বলল, যা শুনে রিসিপশনের মেয়েটি বলল, আরে মাত্রই একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এনে ভর্তি করালো, যে বাচ্চাটিকে তার কথা বলছি। এত কথা না বলে মেমকে বলো গিয়ে পেশেন্টের অবস্থা চেক করতে। ফোনটা রেখে মেয়েটি আরোহীর দিকে তাকিয়ে বলল, আপনি পেশেন্টের কাছে যান, মেম এক্ষুনি আসছে। আরোহী চলে এলো দ্বিতীয় ফ্লোরের 207 নম্বর বেডে। দরজায় দাঁড়িয়ে ছেলেটাকে দেখতে লাগল। মাথায় ব্যান্ডেজ করা, হাতে সেলাইন চলছে। বয়স আর কত হবে, হয়তো 7 কিংবা 8। এসব ভাবনার মধ্যেই পিছনে থেকে কেউ বলে উঠল, একটু সরেন তো, মেমকে ভেতরে যেতে দেন। আরোহী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। থমকে গেল আরোহী। গলায় স্টেথোস্কোপ ঝুলানো, গায়ে সাদা এপ্রন পরিহিত একজন মেয়ে। এপ্রনের গায়ে জ্বলজ্বল করছে ডাহ রৌদশি খান মেহের নামটা। আরোহী অবাক চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, রোদ আপু। রৌদশি এক পলক আরোহীর দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। সে তো আরোহীকে চিনতেই পারেনি। দীর্ঘ 9 বছর পর এভাবে মাস্ক পরে কারো সামনে গেলে স্বাভাবিকভাবেই কেউ কাউকে চিনবে না। নার্স, দ্রুত পেশেন্টের সিটি স্ক্যানের ব্যবস্থা করো। বলেই রৌদশি কেবিন ছেড়ে বেরিয়ে যেতে নিলে আরোহী পিছনে থেকে ডেকে উঠল, আই মিন ডক্টর। রোদ থমকে গেল। আধো আধো পরিচিত কণ্ঠ। হঠাৎ শুনে মনে হল এটা তার আরুর কণ্ঠ, কিন্তু এখানে আরও আসবে কি করে? তার ছোট্ট বোনটা তো 9 বছর আগেই তার সাথে অভিমান করে দেশ ছেড়েছে। কথাটা মনে হতেই রোদের চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা এসে জমা হল। গোপনে চোখের পানি মুছে পিছনে ফিরে তাকালো সে। কিছু বলবেন? রোগীর অবস্থা কেমন দেখলেন? সিটি স্ক্যানের রিপোর্ট হাতে আসার আগ পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। রোগী কি আপনার ছেলে? এক্স্যাক্টলি রোগী আমার কেউ হয় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তাই মানবিক মূল্যবোধ থেকে তাকে হসপিটালে নিয়ে এসেছি। আর তার দায়িত্ব যেহেতু নিয়েছি, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। রোদ অবাক হল, এখনও এমন মানুষ বাংলাদেশে আছে? জি অবশ্যই,
আমি আমার যথাসাধ্য আপনাকে হেল্প করব মিস, এখন তবে আসি। বলেই রোদ চলে গেল। আরোহী তার যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ তাকে দেখা যায়। রোদের অবয়ব অদৃশ্য হওয়ার পর আরোহী করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখে একজন এপ্রন পরিহিত ডক্টর বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আরোহী ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। আরোহী গিয়ে সেই ডক্টরের পাশে দাঁড়াতেই উনি ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকাল। আরোহী উনার দিকে তাকাতেই আরোহীর পা আবারও থমকে গেল। সামনে দাঁড়ানো পুরুষটা যে তার বড্ড চেনা। দীর্ঘ 9 বছর পর ও চেহারার খুব বেশি পরিবর্তন হয়নি, ভ্রুয়ের উপর কাটা দাগটা এখনো জ্বলজ্বল করছে। সে ধীর পায়ে পিছনে ঘুরে হাঁটা লাগাল, আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত কেউ চিনে ফেলবে। আরোহী চলে এলো 207 নাম্বার কেবিনে। আসার সময় যদি সে একবার পিছনে ফিরত তাহলে কারো অবাক দৃষ্টি সে হয়তো দেখতে পেত। 207 নাম্বার কেবিনের সামনে মাথা নিচু করে বসে আছে আরোহী। সকাল থেকে তেমন কিছুই পেটে পড়েনি তার। সেই এয়ারপোর্ট থেকে তো বিভিন্ন ঘটনায় তাকে সরাসরি হসপিটালেই আসতে হল, যদিও অফিসের ঊর্ধ্বতর কর্মকর্তাকে সে ফোন করে তার আসার ব্যাপারটা সিউর করেছে। অন্য সময় হলে আজ সারাদিন সে রেস্টেই কাটাত, কিন্তু সে তো আর এখন তার অ্যাপার্টমেন্টেও যেতে পারছে না। ফ্রেশ হওয়া দরকার। যদিও সুলতানকে দিয়ে তার লাগেজ পাঠিয়ে দিয়েছে, আপাতত তার কাছে একটা ছোট্ট কাঁধ ব্যাগ ছাড়া আর কিছুই নেই। আরোহী বসা থেকে উঠে দাঁড়াল। কেবিনের দরজায় দাঁড়িয়ে এক পলক ছেলেটাকে দেখে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। উদ্দেশ্যটা আপাতত মুখটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেওয়া। ঘুমের বড্ড অভাব তার। নিজেকে সবকিছু থেকে বাহিরে এবং ব্যস্ত রাখতেই পছন্দ করে সে। ওয়াশরুমে ঢুকে দরজাটা ভালোভাবে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাস্ক খুলল সে। কত বছর হয়ে গেল বাহিরে কারো সামনে মাস্ক খোলে না আরোহী। তার পিছনেও হয়তো কিছু কারণ আছে। মুখটা ভালোভাবে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে মাস্ক পরে তারপর বের হল। ওয়াশরুম থেকে বের হতেই তার পা দুটো সেখানেই স্থির হয়ে যায়। সেখানেই তার সামনে বেডের পাশে আরুশ খান একজন নার্সের সাথে কথা বলছে ছেলেটার ব্যাপারে। আরোহী আর সেই দিকে গেল না, চুপচাপ বেরিয়ে গেল কেবিন থেকে। পুনরায় গিয়ে বসল কেবিনের সামনে রাখা চেয়ারে। আরুশ কেবিন থেকে বেরিয়ে দেখে মেয়েটা মাথা নিচু করে বসে আছে, হয়তো কিছু ভাবছে। রুগীর বাড়ির লোক কি আপনি? বহু বছর পর সেই মানুষটার কণ্ঠ শুনতে পেয়ে কেঁপে উঠল আরোহী। নিজেকে সামলে উঠে দাঁড়াল। জি, আমি ওর বাড়ির লোক। কোনো সমস্যা ডক্টর? আরুশ থমকে গেল। এটা কি করে সম্ভব? কণ্ঠের এত মিল কি করে থাকতে পারে তা ভেবে পায় না সে। আরুশ ভ্রু কুঁচকে তাকালো আরোহীর দিকে। চুল খোলা থাকায় ভালো বোঝা যাচ্ছে না চেহারাটা। কোথাও গিয়ে তার মনে হচ্ছে এটা তারই আরু। কিন্তু আরু এখানে কেন আসবে? সে তো নিজেই আরুকে কষ্ট দিয়েছে, খুব বেশিই কষ্ট দিয়ে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। আর আরু, সে তো তুমুল অভিমান নিয়ে হারিয়ে গেছে, চলে গেছে তার থেকে বহু দূরে, আর যোগাযোগও করল না কখনো। শুধু তাকে নয়, আরু তো পুরো পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল। এতদিন পর আরু আসবে, তাও আবার তার কাছে যে ওকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ব্যাপারটা হাস্যকর না? আপনি কিছু বলছেন না কেন ডক্টর আরুশ খান? আর আপনি তো একজন কার্ডিওলজিস্ট, তাহলে পেশেন্টের কি হার্টের কোনো প্রবলেম হয়েছে? আরুশ চোখ উঁচিয়ে আরোহীর দিকে তাকাল। এই চোখ জোড়াও যে তার বড্ড চেনা চেনা ঠেকেছে, কিন্তু আজ কেন তার এমন মনে হচ্ছে? কখনো তো কাউকে দেখে এমন অনুভূতি হয়নি, তবে এই মেয়েকে দেখে কেন তার এমন অস্থির অস্থির লাগছে? কে এই মেয়ে?
আপনি কি বোবা? আরুষ চমকে উঠল, চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো। এক্সেক্টলি মেয়েটা কি তাকে বোবা বলছে? সরি। আপনি কি আমাকে বলছেন? আরোহী মনে মনে হাসল, এই ছেলে তো দেখি এখনো সেই আগের মতোই ভিন্ন জগতের বাসিন্দা রয়ে গেছে, একটুও চেঞ্জ হয়নি। জি আপনাকে বলছি ডক্টর আরুষ খান, আমি আপনাকে কিছু প্রশ্ন করলাম আর আপনি কোন কথাই বলছেন না। ভিন্ন দুনিয়ায় বিরাজ করছিলেন? সে যাই হোক, পেশেন্টের কি প্রবলেম সেটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। আরুষ থমথমে গলায় বলল, পেশেন্টের মাথার সিটি স্ক্যান করা হয়েছে, যদিও এখনও রিপোর্ট হাতে আসেনি, আর শ্বাসপ্রশ্বাসের প্রবলেম থাকায় আমার মনে হচ্ছে ওর হার্টে হয়তো কোন সমস্যা আছে, তাই আগে পরীক্ষা করে দেখতে হবে, তারপর একটা ডিসিশনে আসতে পারব। জি চিকিৎসা যেন ঠিকমতো হয়, টাকার জন্য চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করব, আসি। বলেই আরোহী কেবিনের ভেতরে ঢুকে গেল। আরুষ পিছনে থেকে আরোহীর দিকে তাকিয়ে রইল, কেন জানি মেয়েটাকে তার সন্দেহ হচ্ছে। মেয়েটাকে? আরোহী ভিতরে ঢুকতেই তার ফোনে কল আসে, ফোন বের করে দেখে সুলতান কল করেছে। কি অবস্থা সুলতান? কোনো খবর পেয়েছ? ম্যাম দুটো খবর আছে, একটা ভালো, একটা খারাপ। খারাপটা আগে শুনি। মেম শহরের অবস্থা ভালো না, আপনাকে কাল থেকেই ইনভেস্টিগেশন স্টার্ট করতে হবে। ভালোটা বলো। মেম ওই ছেলেটার বাড়ির খবর পাওয়া গেছে, ওর মাকে নিয়ে আমি হসপিটালে আসছি। ওকে, নিয়ে আসো, আমাকেও অ্যাপার্টমেন্টে যেতে হবে। জি ম্যাম, রাখি। আরোহী চুপ করে বসল ছেলেটার মাথার কাছে, এক হাত ছেলেটার মাথায় রেখে ছেলেটার চুলে হাত বুলাতে লাগল, ভীষণ মায়া হচ্ছে তার ছেলেটার জন্য। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে, তাই সে ঘুমাচ্ছে। হঠাৎ একজন মাঝবয়সী মহিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে কেবিনে ঢুকল, দৌড়ে এসে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগল ছেলেটার মুখ। চিৎকার করে ডাকতে লাগল ছেলেটাকে, বাজান ও বাজান, উঠো না বাবা, দেখ বাবা তোর মা তোর লগেই, তোর কিছু হইব না, আর কোনো সময় তোরে একলা কোনো হানে যাইবার দিমু না, উঠো না বাবা। মহিলাটা ছেলেটাকে জড়িয়ে কাঁদতেই লাগল। আরোহীর আর বুঝতে বাকি নেই, ইনিই ছেলেটার মা, কিন্তু যেভাবে চিৎকার করছে তাতে ছেলেটার ব্রেনে মারাত্মক ইফেক্ট পড়তে পারে। আপু, ও ঘুমাচ্ছে, ওকে এভাবে ডাকবেন না, মাথায় সমস্যা হবে। কোনো অচেনা মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে মহিলাটি পিছনে তাকাল। ধীরে ধীরে আরোহীর কাছে এলো সে। আরোহী বোঝার চেষ্টা করছে আসলে মহিলা করছেটা কি। হঠাৎ মহিলা আরোহীর পায়ে পড়ে গেল, যা দেখে আরোহী ছিটকে দূরে সরে গেল। কি করছেন আপনি? আমার পায়ে পড়ছেন কেন? মহিলাটা দু হাত জড়িয়ে আরোহীকে বলতে লাগল, আপা আপনি মানুষ না, আপনি ফেরেস্তা, আপনি যদি হকগুলের মতো আমার পোলা ডারে ফালাইয়া আইতেন তাইলে আজকা আমি আর আমার পোলারে জিন্দা পাইতাম না, আপনেরে যে কি বলে ধন্যবাদ দিমু আপা আমি জানি না। বলেই মহিলাটি অঝরে কাঁদতে লাগল, কেন জানি মহিলার কান্নাটা বেশ ভালো লাগছে। কতটা ডেসপারেট হলে একজন মা তার সন্তানের জন্য এতটা আকুতি করতে পারে, মা তো মাই হয়। আরোহী এগিয়ে গেল মহিলার দিকে, নিচু হয়ে মহিলার বাহু ধরে উপরে তুলে মহিলার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, মায়েরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। তাদের চোখে পানি মানায় না, চোখের পানি তো দুর্বলতার প্রতীক, আর মায়েরা কখনো দুর্বল হতেই পারে না। আমাকে আপনি যদি সত্যি ধন্যবাদ দিতে চান তবে নিজের ছেলের পুরোপুরি খেয়াল রাখবেন, কখনো কাজ ছাড়া করবেন না, একজন সন্তানই বোঝে মা ছাড়া দুনিয়া কতটা কষ্টের।
প্রথম কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষ কথাগুলো বেশ আবেগ দিয়ে বলল আরোহী। মহিলা মাথা নাড়িয়ে নিজের ছেলের কাছে চলে গেল। আরোহী কেবিন থেকে বেরিয়ে যেতেই খেয়াল করল বাইরে রোদসি দাঁড়িয়ে। তার চোখে মুখে সন্দেহ বিদ্যমান। আরোহী ভাবল রোদ কি তাকে চিনে ফেলল, কিন্তু পোশাক সব তো ঠিকই আছে, তাহলে এভাবে তাকানোর মানে কি? আরোহী ওকে পাত্তা না দিয়ে বেরিয়ে গেল আর রোদসি তার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে তোর কপালে শনি আছে বলে দিলাম আরু। সুলতান, আমাদের ফার্স্ট শিডিউল কোথায় কিছু জানো? সিটি হসপিটালের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে কথাটা বলল আরোহী। তার পিছনে পিছনেই সুলতান হাঁটছে। আরোহীর হঠাৎ করা প্রশ্নে খানিকটা চকমে উঠে সে অজ্ঞাত কারণে আরোহীকে ভীষণ ভয় পায় সে। বয়সে বছর 5-এর ছোট আরোহী তার, অথচ মেয়েটির রাগ আর অ্যাটিটিউড আকাশচুম্বী। সুলতান খানিকটা থেমে আমতা আমতা করে বলল, এক্স্যাক্টলি বলতে পারবো না ম্যাম। সম্ভবত সিটি হসপিটালেই পড়তে পারে। সিটি হসপিটালে? বাট হসপিটাল কেন? অন্য সেক্টরগুলো নয় কেন? মেম, এটা বাংলাদেশ। এখানে ঔষধে ও ভেজাল মেশানো হয়। কিছু কিছু ফেক কোম্পানি আছে যেখানে ঔষধে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে সেবন অনুপযোগী করে বাজারে ছাড়ে, যার ফলে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়। তাই ইনভেস্টিগেশনটা হসপিটাল থেকে শুরু করলেই ভালো হয়। তাহলে শহরের সবচেয়ে ভালো হসপিটাল ছেড়ে এই সিটি হসপিটাল কেন? আরোহীর কথা শুনে সুলতান বলে উঠল, মেম, শহরের সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ঔষধ বিক্রি হয় এই হসপিটাল থেকেই, তাই এখানে ইনভেস্টিগেশন করলে আমার মনে হয় আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আরোহী হেঁটে গাড়ির কাছে এসে বলল, হুমম, ঠিক আছে, তুমি সব তথ্য কালেক্ট করে মেইল করো আমাকে। আজ আমি অ্যাপার্টমেন্টেই থাকব, কাল থেকে ইনভেস্টিগেশন শুরু করব। সুলতান মাথা নাড়িয়ে বলল, ওকে ম্যাম। আরোহী গাড়িতে উঠতে নিয়েও থেমে যায়। সুলতানের দিকে তাকিয়ে বলল, সুলতান? জি ম্যাম। রুষা চৌধুরীর সকল ডিটেইলস আমার চাই, 1 ঘন্টার ভিতরে। সুলতান ভ্রু কুঁচকে বলল, রুষা চৌধুরী? মাহাবিন খান আয়াত এবং আবরার চৌধুরীর মেয়ে। রুষা চৌধুরী। ওকে ম্যাম। আরোহী আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসে। একটা 5 স্টার হোটেলের নোতালায় তার অ্যাপার্টমেন্ট। বাসার ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখল বাসাটা বেশ সুন্দর আর খুব বড়। লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করার উদ্দেশ্যে। গোসল শেষ করে একটা টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে হঠাৎ ফোনের শব্দে সে তোয়ালে রেখে ফোন হাতে নেয়। ফোনের ডিসপ্লেতে কারো নাম দেখে মুচকি হাসে। হ্যালো মাই ডিয়ার চাইল্ড, হোয়াটসঅ্যাপ? কি ব্যাপার আম্মাজান? আপনি বিডিতে যাবেন আগে জানালেন না কেন? আমার কেন আপনার অফিস থেকে জানা লাগবে আপনি দেশের বাহিরে? তারাও তো বলতে পারে না আপনি কোন দেশে গেছেন, তারপর কেন আমাকে এয়ারলাইন্সে লিস্ট চেক করিয়ে জানতে হবে আপনি বিডিতে গেছেন? আরোহী হাসল। তার ছোট বাবা মানে আয়াজ চৌধুরী, আবরার চৌধুরীর ছোট ভাই, ভীষণ ভালোবাসে তাকে। কখনো শাসন করেছে বলে আরোহীর মনে হয় না। সব বিষয় তাকে সাপোর্ট করে তার ছোট বাবা। আয়াজ চৌধুরী ফ্যামিলি সহ কানাডায় সেটেল এবং আরোহী এতদিন কানাডায় ছিল, কিন্তু সে তার ছোট বাবার সাথে নয়, নিজের অ্যাপার্টমেন্টে। তা নিয়ে আয়াস বেশ রাগ করলেও আরোহী মানিয়ে নেয় তাকে। আরে ছোট বাবা, রেগে যাচ্ছ কেন? আমি তো ঘুরতে আসিনি, গভর্নমেন্ট থেকে দায়িত্ব পেয়ে তার ফুলফিল করতে এসেছি। একবার বলে গেলে কি হতো আরোহী?
তোমার মৃদুলা মা তোমার জন্য পায়েস রান্না করেছিল, কিন্তু তুমি তো থাকো নিজের অ্যাপার্টমেন্টে, তোমার বাসায় গিয়ে দেখে কেউ নেই। তুমি মন খারাপ করছো কেন ছোট বাবা? তোমার বউ তো সারাদিন শুয়ে বসেই কাটাই, একটু তো কাজ করাও, নয়তো সব হাড্ডি জং ধরে যাবে। আয়াস কথা বলছিল আর হাসছিল, হঠাৎ তার পিছনে থেকে মৃদুলা এসে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, বড্ড পাকা হয়ে গেছো তুমি রুহি। একদম কান টেনে দিব, ফাজিল মেয়ে। ঠিক আছে, কানাডায় আসলে তারপর না হয় দিও মৃদুমা। আর ছোট বাবা শোনো। বলো। তুমি জেনেছ খুব ভালো, তবে খবরটা যেন লিক না হয় যে আমি বিডিতে আছি। ঠিক আছে, বলবো না। এই তো আমার লক্ষ্মী ছেলে। বিভিন্ন কথা বার্তা বলে আরোহী ফোনটা কেটে দেয়। আয়াত? মাহাবিন খান, আয়াত কোথায় আপনি? স্টাডি রুমে ঢুকতে ঢুকতে আয়াতকে ডাকল আবরার। সামনে তাকিয়ে দেখে সাদা রঙের শাড়ি পরে আয়াত তখন একটা বিজনেস বিষয়ক বই পড়ছিল। আবরারের ডাক শুনে এক পলক আবরারের দিকে পুনরায় পড়াই মন দিল। আবরার আয়াতকে দেখে মুচকি হেসে তার পাশে গিয়ে বসল। কি ব্যাপার মহারানী? মন মেজাজ ভালো না? আয়াত বইটা বন্ধ করে আবরারের দিকে মুখ করে সোজা হয়ে বসল। সে বুঝতে পেরেছে আবরার এখানে তাকে তো পড়তে দেবেইনি, উল্টো ডিস্টার্ব করবে। আয়াত চশমাটা ঠিক করে বলল, তোমরা বাপ বেটি মিলে আমার মেজাজ কবে ভালো থাকতে দিলে? বড়টার যন্ত্রণায় কবে জানি বনবাসে যেতে হয় আমায়। আমার মেয়েরা আবার কি করল? তোমার মেয়ে বাংলাদেশ এসেছে। আবরার হাসল। বড় মেয়েটা হয়েছে ঠিক তার মায়ের মতো একরোখা আর জেদি, আর ছোটটা হয়েছে একদম তার মতো ভীষণ দুষ্টু। আয়াতের কথা শুনে আবরার নির্লিপ্ততা ভঙ্গিতে বসে বলল, মেয়েটা তো হয়েছে তোমার মতো জেদি, তোমার মেয়ে তুমি সামলাও, আমার কি? আয়াত কিছু বলল না, আবরারের কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আবরার এক পলক আয়াতের দিকে তাকিয়ে মুচকি হেসে চুলে বিলি কেটে দিতে লাগল। আম্মুও? ছোট মেয়ে রুষার কণ্ঠ শুনতে পেয়ে চোখ খুলে তাকালো আয়াত। রুষা এইবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ফ্রেশ হয়েছ মা? রুষা মুচকি হেসে এগিয়ে এসে পিছনে থেকে আবরার আর আয়াতকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, মাত্র এসে ফ্রেশ হয়ে খেয়ে তারপর এখানে আসলাম। গুড গার্ল। রুষা ওর মা বাবাকে ছেড়ে সামনের চেয়ারে গিয়ে গালে বসল। মা জানো, রোদ আপু না এখনো বিয়ের জন্য রাজি হয় না। সাফাত ভাইয়া আর কত ওয়েট করবে বলো? দিভাই কি বাংলাদেশ আসবে? ও তো কথাই বলে না। রোদটা যে কেন এমন পাগলামি করছে? মা, দিভাই কি আর আসবে না? তোমার দিভাই বাংলাদেশেই আছে। আয়াতের কথা শুনে রুষা লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়াল। চোখ দুটো বড় বড় করে বলল, আর ইউ সিউর আম্মু? দিভাই দেশে? কিন্তু কোথায়? আয়াত মুচকি হেসে চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বলল, সেটা তো আমি বলতে পারবো না রুষা, তবে এটা বলতে পারি আর কারো সাথে দেখা না করলেও তোমার সাথে দেখা আরও করবে। আরুষা খুশি হয়ে বলল, তুমি সত্যি বলছো আম্মু? আয়াত হেসে বলল, হুমম। আরুষা কথাটা চিন্তা করে রুম থেকে বের হয়ে যায়। তুমি ওকে মিথ্যা আশ্বাস দিলে কেন আয়ু? আবরারের কথা শুনে আয়াত ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকাল। তোমাকে কে বলল আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি? আমার মেয়েও 10 মাস পেটে ধরেছি, আমি তার প্রতিটি লোমকূপ সম্পর্কে অবগত, তাই নিশ্চিন্তে থাকো, ও আরুষার সাথে দেখা করবে। রাত তখন 10টা। আরোহী রাতের খাবার শেষ করে বিছানায় এসে বসল, হাতে মোবাইল।
মিনিট 5 আগে সুলতান রুষার সকল ডিটেইলস আরোহীকে মেইল করে দিয়েছে। আপাতত আরোহী রুষার নাম্বার হাতে নিয়ে বসে আছে, ফোন করবে কি করবে না সেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বিরাজ করছে। আদরের ছোট বোন তার আরোহী থেকে রুষা 5 বছরের ছোট। আরোহী আর কিছু না ভেবে ফোন করে রুষাকে। রুষা মাত্র ঘুমানোর জন্য মাত্রই বিছানায় শুয়েছে, হঠাৎ ফোনের শব্দে ফোনটা হাতে নিল সে। আননোন নাম্বার দেখে খানিকটা ভ্রু কুঁচকাল সে। হ্যালো। হ্যালো রুশো। রুষা থমকে গেল। এত বছর পর তার দিভাইয়ের কণ্ঠ চিনতে মোটেও অসুবিধা হল না তার, গলার স্বর যেন আটকে আসছে, কাপা কাপা কণ্ঠে বলল, দদ্দীপ ভাই। কেমন আছো তুমি দিভাই? কথাটা বলেই রুষা হুড় হুড় করে কেঁদে দিল। আরোহীর মনটাও খারাপ হয়ে গেল। কতদিন পর ছোট আদরের বোনটার সাথে কথা বলছে সে। এতদিন আরোহী ইচ্ছে করে ফোন দেয়নি, কারণ এই বোন তো তার হার্টের সফট কর্নার। কথা বললে তাকে দেখতে ইচ্ছে হবে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হবে, কিন্তু আরোহী তো তা পারবে না। তাই তো এতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে গেছে, কিন্তু আজ বিবেকটা বড্ড অচল হয়ে আবেগকে যেতে দিয়েছে। হুড়োর পুচকি, কাঁদছিস কেন? বেঁচে আছি রে বাপ, মরে তো যাইনি। দিদি ভাই, তুই কিন্তু ভীষণ খারাপ, নিষ্ঠুর, পাষাণ একটা মানুষ। এই এতটা বছরে নিজের বোনের কথা মনে পড়ল না তোর? আবার এখন ফালতু কথা বলছিস? আরোহী হাসল, তার বোনটা যে বেশ বড় হয়ে গেছে, বেশ ভালো কথা শিখেছে। যেই আরোহী চৌধুরীর সামনে বড় বড় অফিসাররা কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না, যেখানে এই পুচকিটা ধমকে ধমকে কথা বলছে। কেমন আছিস তুই? ভালো। তুই? হুম বেটার। সবাই কেমন আছে? হুম, মা বাবা ভালো আছে। আরোহী আমতা আমতা করে বলল, সবাই কেমন আছে? হুম ফুপি, রোদ আপু ভালো আছে। আর বাকিরা? রুষা মুচকি হেসে বলল, আরে তুই নাম ধরেই তো বলতে পারিস যে আরুষ ভাইয়া কেমন আছে। এত মানে করার কি আছে? আর আরুষ ভাইয়া ভালোই আছে। তোকে কে বলল আমি আরুষ ভাইয়ার কথা জিজ্ঞেস করেছি? তুই বেশি বুঝিস। রুষা হেসে বলল, হুমম সত্যি কথা বললেই বেশি বুঝি। আচ্ছা আর বলবো না বাবা, ঘুমাসনি কেন এখনো? এত রাত পর্যন্ত জেগে থাকতে হবে না, ঘুমা তুই, কাল দেখা হচ্ছে তোর কলেজে। আরোহীর কথা শুনে রুষা গদগদ কণ্ঠে বলল, তুই আসবি আমাদের কলেজে? হুম আসবো বাটপুচকি, শোন। তুই একাই আসবি, সাথে কাউকে আনলে আমি আর তোর সাথে দেখা করব না, কাউকে আমার আসার কথা বলবিও না। রুষা ছোট করে উত্তর দিল, হুম। গুড গার্ল, এখন ঘুমা, কাল সকালে আবার কলেজ আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই আরোহী ফোনটা কেটে দিল। ফোনটা বিছানার উপর রেখে ল্যাপটপ নিয়ে মেইলগুলো চেক করতে বসল। মেইলে সব হসপিটালের বিষয়ক তথ্য পাঠিয়েছে সুলতান। কাল সকালে রুষার কলেজ হয়ে একটু ক্যান্টনমেন্টে যেতে হবে, তারপর হসপিটালে। মেইলগুলো চেক করে আরোহীর বেশ ঘুম পাচ্ছে, তাই সে সব অফ করে ঘুম দিল। খান ম্যানসনের দোতলার সবচেয়ে কর্নারের রুমে দরজা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন চারপাশ, শুধুমাত্র একটা বড় জল রঙে আঁকা ছবির সামনে একটু মৃদু আলোর রেস দেখা যাচ্ছে। তারই সামনেটি শার্ট আর 3/4 প্যান্ট পরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে আরুষ। ছবিটা মূলত একটা বাচ্চা মেয়ের, বয়সটা ঠিক 10 বছর। মেয়েটা তার কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে আরুষ আনমনেই বলল, এত অভিমান কেন তোর আরু?
মানলাম ওই দিন সবাই তোকে একটু বেশিই বকেছিল, ফুপি তোকে একটা থাপ্পড়ই তো মেরেছিল, আমি বকেছিলাম তোকে। কিন্তু তুই কি জানতি না আমি তোকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতাম না। তোকে একবার দেখার জন্য কত পাগলামিই না করতাম। তোকে ছেড়ে যাব না বলে কত স্কলারশিপই রিজেক্ট করেছি, আর সেই তুই অভিমান করে আমার থেকে দূরেই চলে গেলি। একবারও তোর মনে হয়নি আমার কথা? সব যোগাযোগ বন্ধ করে দিলি। মনে হয়নি তোর আমার কথা? কি করে থাকবো আমি? হুমম থেকেছি তো, দীর্ঘ 9 বছর কাটিয়ে দিলাম, কিন্তু তোর স্মৃতি থেকে তো এক বিন্দুও শান্তি নেই আমার। তিলে তিলে শেষ করছে সবকিছু। কি করব আমি? বলে দে না। কথা বলতে বলতেই আরুষের চোখ থেকে জল গড়িয়ে পড়ল মেঝেতে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চোখ মুছে পিছনে তাকালো আরুষ। রৌদসী দাঁড়িয়ে। এই ঘরে এই সময় রৌদসী আর আরাফ মানে তার বাবা ছাড়া আর কেউই আসে না। কাঁদছিস তুই ভাইয়া? আরুষ চোখ মুছে হাসল। কাঁদব কেন বোকা? ঘুমাসনি কেন তুই? আমার সাথে ও মিথ্যা বলছিস? আরুকে ভীষণ মিস করছিস তাই না ভাইয়া? মেয়েটা যে এত জেদি। আরুষ কিছু বলল না, ঘাড় ঘুরিয়ে ছবিটার দিকে তাকালো। রৌদসী আরুষের দিকে তাকিয়ে ভাবছে। যেই ছেলে সবার সাথে অ্যাটিটিউড নিয়ে চলে, সবাই যাকে রাগী আর সাইকো ডক্টর বলে জানে, যেই ডক্টরকে হার্টলেস বলে সবাই একনামে চেনে, সেই ছেলে কিনা দিন শেষে নিজের আবেগ কন্ট্রোল করতে ব্যর্থ। সেও কাঁদে, কষ্ট পায় একটা মেয়ের জন্য। হায়রে নিয়তি। ঘুমাবি না ভাইয়া? আরুষ ছোট্ট করে উত্তর দিল। হুম। তাহলে চল। বলেই রোদসী যেতে নিলে আরুষ তাকে ডেকে উঠে। রোদ। হুম ভাইয়া বলো। সাফাত কি বলল? ফোন করেছিল? রৌদসী থমকে গেল। সাফাদের সাথে তার সম্পর্ক 6 বছরেরও অধিক, কিন্তু রৌদসীর এক কথা আরু না এলে সে বিয়ে করবে না। আরু ছাড়া তার বিয়ে অসম্পূর্ণ থাকবে। তা নিয়ে বাড়ির কেউই তাকে জোর করেনি। সাফাতও কিছু বলেনি। তবে বয়স তো আর থেমে থাকে না, বয়স তো বাড়ছে। হুম করেছিল। কি বলল? তেমন কিছুই বলেনি। তুই কেন এই পাগলামি করছিস রোদ? ওই হার্টলেস মেয়ের জন্য তুই নিজের সময় কেন অপচয় করছিস রোদ? সাফাত ভালো ছেলে, বিয়েটা করে নে। আরুষের কথা শুনে রোদসী হাসল, ভ্রু কুঁচকে বলল। তুই এই কথা বলছিস ভাইয়া? তাহলে তুই ওই হার্টলেস মেয়ের জন্য কাঁদছিস কেন? রোদের কথায় আরুষ চুপ করে গেল। কি জবাব দেবে তাকে? ওই হার্টলেস মেয়েটাই তো তার হার্ট নিয়ে বসে আছে। কেউ যদি এই কথা জানে যে হার্টের ডক্টরের নিজের হার্টই অন্য একজনের কাছে, তাহলে কি কেন রুগী আসবে তার কাছে? বলবে, হার্টের ডক্টরের তো নিজেরই হার্ট নাই। রোদ হেসে এক পলক আরুষকে দেখে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরুষ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। পরদিন সকালে ফরমাল ড্রেসআপে ঢাকা গভর্নমেন্ট কলেজের সামনে গাড়ির সাথে হেলান দিয়ে একমনে মোবাইল ঘাঁটছে আরোহী। মুখে মাস্ক পরা আর চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া। আরোহী চুলগুলো পেয়েছে একদম আয়াতের মতো। কলেজের সকল স্টুডেন্ট অনেকটা ভিড় জমে আছে আরোহীর সামনে, কারণ সে যেই গাড়ি দিয়ে এসেছে সেটা সরকারি গাড়ি, যার সামনে বড় বড় অক্ষরে লেখা স্পেশাল ফোর্স অফিসার। দিদি ভাই বলে কেউ জোরে চিৎকার করতেই আরোহী চোখ তুলে সামনের দিকে তাকালো। রুষা ভিড় ঠেলে দৌড়ে তার দিকেই আসছে। আরোহী মোবাইল পকেটে রেখে সোজা হয়ে দাঁড়াল। রুষা দৌড়ে এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আরোহীর উপর। বিড়বিড় করে বলতে লাগল, লাভ ইউ দি ভাই, লাভ ইউ সো মাচ এন্ড আই অলসো মিস ইউ।
আরোহী মুচকি হেসে বলল, লাভ ইউ অলসো মাই সিস্টার। দিভাই তুই বিয়ে করবি না? গাড়ি চালাতে চালাতে হঠাৎ রুষার এহেন কথায় জোরে সরে ব্রেক করে ওর দিকে তাকালো আরোহী। রুষার হাতে চিপসের প্যাকেট যা থেকে ও একটা চিপস মুখে দিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী ভ্রু কুচকাল। তুই হঠাৎ আমার বিয়ের পিছনে পড়লি কেন রুশো? চিপস খাচ্ছিস সেটাই খানা, তোকে এত কিছু ভাবতে হবে না। বলেই আবার গাড়ি স্টার্ট করল। এবার রুষা চিপসের প্যাকেট রেখে আরোহীর দিকে ঘুরে বসল। তুই জানিস দিভাই, তোর জন্য এখনো রোদসী আপু বিয়ে করেনি। আপুর একটাই কথা, তুই বিয়েতে না থাকলে সে বিয়ে করবে না। আরোহী থমকে গেল। তার জানা মতে রোদসীর সাথে সাফাত ভাইয়ার সম্পর্ক প্রায় 6 বছরের অধিক, আর সাফাত ভাইয়া নিজের অফিস আছে, ব্যবসা আছে, সেটাই দেখাশোনা করে, স্ট্যাবলিশড ছেলে। তাহলে এখনও একটা অযৌক্তিক কারণে বিয়ে বন্ধ রাখার কোনো যুক্তি খুঁজে পেল না আরোহী। সে দেশে ছিল না ঠিক, কিন্তু প্রত্যেকের খবর সে রেখেছে। কেন? আমি কি এমন মানুষ যে আমার জন্য রোদ আপু বিয়ে বন্ধ করে রাখবে? রুষা দীর্ঘ শ্বাস ফেলে বলল, সে কথা তুই যদি বুঝতিস তাহলে তো ভালোই হতো। তুই তো একটা হার্টলেস পাষাণ মেয়ে মানুষ। আরোহী কিছু বলল না। রুষা খানিকটা নড়েচড়ে উঠে আবার বলল, দিভাই তুই জানিস, রোদসী আপু প্রতিদিন তোর ছবি হাতে নিয়ে কান্না করে, মন খারাপ করে, আর সাফাত ভাই আর কত ওয়েট করবে বল? ভাইয়ারও তো বয়স হচ্ছে, বিয়ে শাদি তো করতেই হবে। পরে যদি অন্য কিছু হয় তাহলে তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো দিভাই? কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল। রুষা জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে সোজা হয়ে বসল। দিভাই তুই প্লিজ রাজি হয়ে যা। কেন? তুই শুধু কথা দে রোদসী আপুরও বিয়েতে অ্যাটেন্ড করবি, জাস্ট এইটুকুই। আরোহী রুষার কথাটা শুনেও যেন শুনল না, হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, তোর ক্লাসের সময় হয়ে গেছে রুষা। গাড়ি নিয়ে ব্যাক করল ভার্সিটিতে। ভার্সিটির সামনে এসে রুষার দিকে তাকিয়ে বলল, যা ক্লাসে যা, আর মনোযোগ দিয়ে ক্লাস করবি, আজাইরা চিন্তা মাথায় আনবি না। রুষা ঠোঁট মুখ ফুলিয়ে গাড়ি থেকে নেমে গেল। চলে আসার জন্য পা বাড়াতেই পিছনে থেকে আরোহী ডেকে উঠল, রুশো শোন। রুষা মুখ ফুলিয়ে গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে বলল, হুমম বল। রোদ আপুকে বল বিয়েটা করে নিতে আমি অ্যাটেন্ড করব। বলেই আরোহী গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে চলে আসল। রুষা কিছুক্ষণ ভেবলার মতো তাকিয়ে থেকে হঠাৎ তার মাথায় এলো আরোহী তাকে কি বলে গেল? সে রোদসীর বিয়েতে যাবে। ওয়াহ! খুশিতে রুষা লাফ দিয়ে উঠল। অ্যাট লাস্ট তার রোদসী আপুর বিয়ে তো খেতে পারবে। দূর থেকে আরোহী রুষার দিকেই তাকিয়ে আছে। রুষার এক্সপ্রেশন দেখার জন্যই মূলত সে দাঁড়িয়েছিল। আরোহী সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে ড্রাইভে মনোযোগ দেয়। আরোহী অফিস হয়ে ফোর্স নিয়ে সোজা সিটি হসপিটালে চলে গেল। প্রথমে সিটি হসপিটাল, তারপর বাকি হসপিটালগুলো। স্যার আসব। নিজের ক্যাবিনেই বসে রোগী দেখছিল ডক্টর আরুষ। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে দরজার দিকে তাকালো সে। একজন নার্স দাঁড়িয়ে আছে। আরুষ ভ্রু কুঁচকে নার্সের দিকে তাকাল। রোগী দেখার সময় ডিস্টার্ব মোটেও পছন্দ করে না আরুষ। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, আসো। নার্সটা আরুষের সামনে এসে বললেন, স্যার স্পেশাল ফোর্স থেকে অফিসার এসেছে। আরুষ কিছুটা চিন্তা করে বলে, এসেছে তো বসাও, আমি রোগী দেখে তারপর আসছি। নার্স আমতা আমতা করে বলল, স্যার উনারা ল্যাবে যেতে চাইছে, কিসের যেন মেডিসিন টেস্ট করবে জানি। ঠিক আছে তুমি ওদের ল্যাবে নিয়ে যাও, আমি রোগী দেখে আসছি।
নার্স মাথা দুলিয়ে চলে গেল। আরোহী ল্যাবে গিয়ে সকল পদার্থ টেস্ট করে দেখছে, তাদের মধ্যে আবার কাউকে মেডিসিন বিভাগে পাঠিয়েছে। আরোহীর লক্ষ্য খুব তাড়াতাড়ি সকল মিশন শেষ করে দেশ ত্যাগ করা, কারণ মাতৃভূমি তো একবার মায়া লেগে গেলে সে আর দেশ ছেড়ে দেশে থাকা প্রিয়জনদের ছেড়ে যেতে পারবে না। একটা একটা করে রাসায়নিক পদার্থ হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে, আর যেগুলো সন্দেহভাজন বলে মনে হচ্ছে সেগুলো স্যাম্পল হিসেবে সুলতানের হাতে দিচ্ছে। আসব। আরোহী কাজের মধ্যে এত মনোযোগ ছিল সে আরুষের কথাই শুনতে পেল না। আরুষ আর অনুমতি না নিয়েই ভেতরে ঢুকে, কিন্তু অফিসার হিসেবে একজন মেয়ে, তার উপর সেই অদ্ভুত মেয়েটাকে দেখে বেশ অবাক হয় সে। আপনি? পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আরোহী পিছনে তাকাল। সামনে আরুষকে দেখে বলল, আপনার এখানে কোন কাজ নেই ডক্টর আরুষ খান? আপনি আসতে পারেন। আরুষ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, একটা মেয়ে কি সুন্দর ঠান্ডা মাথায় তাকে অপমান করে দিল। আরুষ দাঁতে দাঁত চেপে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর। ল্যাবে আমার কাজ থাকতেই পারে। জি অবশ্যই, সে বিষয়ে আমি অবগত আছি। আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাব। আপনার কাজ ঘন্টা খানেক পর করেন, এখন যান এখান থেকে। আরুষ রাগে ফোঁসফোঁস করতে করতে বের হয়ে গেল। আরুষের যাবার দিকে তাকিয়ে আরোহী বাঁকা হাসল। ফুপিমণি। ফুপিমণি কোথায় তুমি? খান মেনশনে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে এক নাগারে রাইসাকে ডেকে যাচ্ছে রুষা। রাইসা উপর থেকে চশমা ঠিক করতে করতে নিচে নামতে নামতে বলল, এই সকাল সকাল তোর আবার কি হলো রুষা? এভাবে চিল্লাচ্ছিস কেন? আর এত লাফানোর কি আছে? রুষা নিজের ফুপিকে দেখে দৌড়ে গিয়ে ফুপির গলা জড়িয়ে ধরল। আররে ফুপি, আমি এখন যেই কথাটা বলবো সেই কথাটা শুনে তুমিও লাফাবা। রাইসা ভ্রু কুঁচকে রুষার দিকে তাকাল। এই পিচ্ছি, সকাল সকাল এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? মিরাজ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল। রাইসা চোখ ছোট ছোট করে বলল, তোমার মতো নবাবের বংশধরের জন্য এখন এত সকাল? ঘড়ির দিকে তাকিয়ে দেখছ কয়টা বাজে? এখন প্রায় 10টা। মিরাজ রুষার মাথায় টোকা দিয়ে বলল, নবাবই তো, সাথে জমিদারের বংশধর। বলেই হাসতে হাসতে গিয়ে সোফায় বসল। রুষা মাথা ডলতে ডলতে রাইসার দিকে তাকিয়ে বলল, দেখছ ফুপি মনি, তোমার আদরের ভাতিজা কি করে আমার সাথে? রাইসা মিরাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মিরাজ তুই রুষার সাথে এমন করছিস কেন? ফাজিল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। মিরাজ দাঁত কেলিয়ে হেসে বলল, আররে ছোট মা, তুমিও নাকার কথা ধরে বসে থাকো, নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই মিরাজ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুষা এক পলক মিরাজের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ফুপিমনি শোন না। বল শুনছি। তুমি রোদসি আপুর বিয়ের ডেট ফিক্সড করো। রুষার কথায় রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, লাভ নাই অযথা হ্যারাসমেন্ট, আরু না আসলে রোদ বিয়ে করবে না। রুষা হেসে বলল, দিভাই আসবে। রুষার কথা শুনে রাইসা চোখ বড় বড় করে তাকালো রুষার দিকে। রাইসা ভাবছে সে কি কানে ভুল শুনল, নাকি রুষা এই কথাটায় বলল। রৌদসি আপু, একটা গুড নিউজ আছে। সেটা কি গেস করো তো দেখি। দেখি ডক্টর আপুর সিক্স সেন্স কতটা কার্যকারী। হুম। রোগী দেখা শেষ করে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে কিছু একটা ভাবনার মধ্যে ফোনের আওয়াজে মনোযোগ বিঘ্ন ঘটে রৌদসির। সোজা হয়ে বসে ফোন পিক কানে ধরতেই রুষার এমন কথায় ভ্রু কুচকাল রৌদসি।
সকাল সকাল কি মাথা টাথা সব আওলা হয়ে গেছে রে রুশো? কি আবল তাবলো বকছিস? রৌদশির কথার পাত্তা না দিয়ে রুষা গদগদ কণ্ঠে বলে উঠল, আরোরে আপু গেস করি না, একটা সেই ঝাক্কাস একটা খবর আছে, গরমা গরম তাজা তাজা খবর। রৌদশি উঠে দাঁড়িয়ে ফোন কানে নিয়েই হাঁটতে হাঁটতে জানালার গ্রিল ধরে দাঁড়াল। দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোর গরমা গরম তাজা তাজা খবর তোর কাছেই রাখো পিচ্ছি। ভালো লাগছে না এমনি, তুই সবসময় আমাকে টেনশনে ফেলে মজা নিস, তাই আজ আর তোর ফাঁদে পা দিচ্ছি না। আর এই ফাঁকি বাজ মেয়ে তোর না এখন ক্লাস টাইম, তুই আমাকে ফোন করছিস মানে তুই ক্লাসে নাই। এক তো ক্লাস করিস নি আবার আমার সাথে মজা নেস, আয়ুমাকে বলবো নাকি তোর কীর্তি? রুষা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, দিলে তো মুডটার খিচুড়ি বানিয়ে, তোমার বিয়ের খবর দিতে ফোন দিয়েছিলাম। হু। রৌদশি থমকাল, কি বলে কি এই মেয়ে? আমার বিয়ে আর আমি জানি না। কথাটা এমন হলো না, যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। আমার বিয়ে আর আমি জানি না? আজকা তোর মাথা মনে হয় পুরোটাই গেছে রে পিচ্ছি। আর তোর দজ্জাল বোন না আসলে বললাম তো আমি বিয়ে করব না, তারপরও এসব কথার কোনো মানে হয়? তোমাকে কে বলল দিভাই আসেনি? দিভাই তো বাংলাদেশে। রৌদশি থমকে গেল সেকেন্ড কয়েকের জন্য। কাপা কাপা গলায় বলল, মানে? রুষা রৌদশির কাপা কণ্ঠে শুনে বেশ মজা পেল, গদগদ কণ্ঠে বলল, দিভাই তো গত 24 ঘণ্টা যাবৎ বাংলাদেশে। সকালে তো আমার সাথে দেখাও হয়েছে, জানো রদুপু দিভাই না অনেক চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা, আচার ব্যবহার, পোশাক সবকিছু, তবে চুলগুলো আরও অনেক লম্বা হয়েছে। জানো রদুপু দিভাই নাকি স্পেশাল ফোর্স অফিসার। রৌদশির চোখে পানি টলমল করছে, যে কোনো মুহূর্তে পানি গড়িয়ে পড়বে মেঝেতে। রৌদশি খুশির চোটে মুখ দিয়ে কথায় যেন বের হচ্ছে না, শুধু বলল, তাই? তো আজকে দিভাই আমার ভার্সিটিতে সরকারি গাড়ি নিয়ে এসেছিল, গাড়ির সামনে বড় বড় করে লেখা স্পেশাল ফোর্স অফিসার। রৌদশির গাল বেয়ে চোখের পানি টপটপ করে নিচে মেঝেতে পড়ে গেল। রৌদশি জানালা ছেড়ে আসতেই হঠাৎ তার নজর গেল হসপিটালের পার্কিং লটে পার্ক করা একটা গাড়ির দিকে। তার কেবিন থেকে সেটা সরাসরি দেখা যাচ্ছে, যেই গাড়িটার সামনে বড় বড় অক্ষরে লেখা স্পেশাল ফোর্স অফিসার। রৌদশি ভ্রু কুচকাল, ফোনটা ভালোভাবে কানে ধরে বলল, রুশো আছিস? আপু বলো। গাড়ির সামনে কি যেন লেখা বললি? স্পেশাল ফোর্স অফিসার। গাড়িটা কি রঙের? ব্ল্যাক। কেন বলো তো? রৌদশি কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলল, না কিছু না এমনি। আচ্ছা রাখি, একটা কাজ বাকি আছে, পরে কথা হবে। বলেই ফোনটা কেটে দিল। রৌদশি হাঁটতে হাঁটতে রিসিপশনে গেল। রিসিপশনে থাকা মেয়েটা তাকে দেখে দাঁড়িয়ে বলল, মেনি প্রবলেম? রৌদশি মুচকি হেসে বলল, তেমন কিছু না জেসি। আচ্ছা হসপিটালে কি কোনো অফিসার এসেছে? জি ম্যাম, মেডিসিন পরীক্ষা করতে কার্যালয় থেকে অফিসার এসেছে, তবে মেইন যিনি, শুনেছি উনি নাকি সব ইনভেস্টিগেশনে নিজে যান না, তবে এই হসপিটালে উনি নিজে এসেছেন পরীক্ষা করতে। রৌদশি আবারও বাঁকা হেসে বলল, ধন্যবাদ জেসি, তুমি কাজ করো, আমি গেলাম। বলেই রৌদশি ল্যাবে চলে আসলো। ল্যাবের দরজায় দাঁড়িয়ে আরোহীকেই দেখে যাচ্ছে সে। আরোহীকে তার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, কেন জানি তার মনে হচ্ছিল মেয়েটা আরোহীই, কিন্তু সিউর হতে পারছিল না। তবে এখন সে সিউর যে এটা আরোহী। রৌদশি ধীরে ধীরে আরোহীর দিকে এগিয়ে গেল, কিন্তু আরোহীর তো সেদিকে কোন খেয়ালই নেই, সে তো একমনে মেডিসিন পরীক্ষা করছে। রৌদশি আরোহীর পিছনে গিয়ে দাঁড়াল।
মিস আরোহী চৌধুরী। আরোহী থমকে গেল, হুট করেই পিছনে তাকিয়েই অবাক হল রোদসী তার দিকেই একমনে তাকিয়ে আছে। আরোহী কিছুই বুঝতে পারছে না, রোদসী জেনে গিয়েছে নাকি আন্দাজে ঢিল মেরেছে। আরোহী ভ্রু কুঁচকে রোদসীর দিকে তাকিয়ে রইল। মিস আরোহী চৌধুরী, কেমন আছেন আপনি? বলতে বলতেই রোদসীর চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ল মেঝেতে। আরোহী অবাক দৃষ্টিতে তাকাল রোদসীর দিকে। আরোহী কিছু বলতে নেবে হুট করে রোদসী আরোহীর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আরোহী আবারও গালে হাত দিয়ে বোবা হয়ে তাকিয়ে আছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে রোদসী আরোহীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এত নিষ্ঠুর কিভাবে হতে পারে একজন মানুষ? তুই তো শুধু নিষ্ঠুর না আরু, তুই পাষাণ, বড্ড পাষাণ মানুষ তুই আরু। একবারও তোর আমার কথা মনে হল না আরু? তুই তো আমার সবকিছুর সঙ্গী ছিলি, একবারও ভাবলি না তুই চলে যাওয়ার ওর আমি কি করে থাকব? কিভাবে চলবো একা একা? এতটা স্বার্থপর কি করে হতে পারলি তুই? আরুর রোদসীর প্রতি জমে থাকা অভিমানের পাহাড় এক নিমিষেই উধাও হয়ে গেল। আসলে আরু এমনই, বাইরে থেকে যতটা কঠোর দেখা যায় সে ভেতর থেকে তার চেয়েও নরম। আরোহী ল্যাবে থাকা সকলকে বেরিয়ে যেতে ইশারা করতেই সবাই একে একে মাথা নিচু করে বেরিয়ে যায়। আরু ধীরে একটা হাত রোদসীর পিঠে রেখে জড়িয়ে ধরল। রোদসী ফুপিয়ে কেঁদে উঠল। এত বছর পর আদরের বোন আর বেস্ট ফ্রেন্ডকে দেখে আবেগ কন্ট্রোল করতে পারেনি। আরু হাসল, তার বোনটা আগের মতোই ছিচকাদুনে রয়ে গেছে। এত বড় একজন ডক্টর অথচ কেমন বাচ্চাদের মতো কান্না করছে। এটা কেমন কথা ডক্টর রোদসী? অচেনা একজন মেয়েকে কখন থেকে জড়িয়ে ধরে আছেন? লজ্জা শরম নেই নাকি? রোদসী জড়িয়ে ধরে রেখেই নাক টানতে টানতে বলল। থাপ্পড়টা কি আস্তে হয়ে গেছে আরু? এই না না, ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা জড়িয়ে ধরে রাখো, নো সমস্যা। বেশ কিছুক্ষণ পর রোদসী আরুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। কেঁদে কেটে চেহারার হাল বেহাল করে ফেলেছে মেয়েটা। কি একটা অবস্থা করেছ তুমি? বলেই নিজের পকেট থেকে রুমাল বের করে রোদসীকে দেয়। রোদসী সেটা হাতে নিয়ে মুখ মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে আরুর দিকে তাকাল। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? এসব লুকোচুরির মানে কি আরু? নিজের বাড়ি ছেড়ে অ্যাপার্টমেন্টে থাকিস কেন তুই? আমি গভর্নমেন্টের কাজে বিডিতে এসেছি, ঘুরতে আসিনি। আর তুমি জানো কেন আমি বাসায় যাই না? আই থিঙ্ক তুমি এসবের জন্য আমাকে ফোর্স করবে না, আর তাড়াতাড়ি বিয়েটা করে নাও, বুড়ি হয়ে যাচ্ছ তো। তুই আসবি তো আরু? বললাম তো আসব, এত চিন্তা করো না তো। আর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর তোমার ভাবিরা? আরোহীর কথায় রোদসী ভ্রু কুঁচকে বলল। ভাবিরা মানে কি? কাদের ভাবি? এমা তোমার ভাবি, তোমার যমজ দুই ভাইয়ের বউ। রোদসী এবার আরুর কথাটার মানে বুঝল, মুচকি হেসে বলল। খুব ভালো। আচ্ছা তুই তোর কাজ কর, আমি আমার বিয়ের ব্যবস্থা করি, কেমন? আরোহী মুচকি হেসে সম্মতি জানাল। রোদসী কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরোহী। ম্যাম, আপনি যে ঔষধগুলো পরীক্ষা করতে দিয়েছিলেন সেগুলোর কিছু কিছু স্যাম্পলে বিভিন্ন ধরনের মিশ্রণ পাওয়া গেছে। আরোহী ল্যাবের কাজ শেষ করে মাত্রই রোদসীর কেবিনে এসে সোফায় শুয়ে পড়ে ভীষণ ক্লান্ত লাগছে তার। চোখ বন্ধ করে থাকতে থাকতেই হঠাৎ ফোনের শব্দে বেশ বিরক্ত হয়। ফোন পিক করতেই সুলতানের কথায় ভ্রু কুঁচকে বলল। কেমন মিশ্রণ? ম্যাম, সম্ভবত মাদক। আরোহী উঠে বসে অবাক কণ্ঠে বলল। মাদক? কিন্তু ঔষধে মাদক দ্রব্য মিশ্রিত করে মিশ্রিতকারীর লাভ কি?
ম্যাম, পৃথিবীতে এমনও অনেক মাদক দ্রব্য পাওয়া যায় যা সেবনে বহু বছরের পুরনো কোনো ব্যথা ও স্বল্প সময়ের জন্য উপশম হয়। কিন্তু মাদক দ্রব্যটি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বাট এতে কি কোনো প্রফিট আসে? জি ম্যাম, ওই ঔষধটা খুব ভালো চলে বাজারে। মানুষ তো আর ভেতরে খুঁটিয়ে দেখে না ভেতরে কি আছে, তারা ভাবে হয়তো এটা খুব ভালো ঔষধ, তাই তো তৎক্ষণাৎ কাজ করে ফেলেছে। তাদের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু কোম্পানি এমন বিষাক্ত মাদক দ্রব্য ঔষধে মিশ্রণ করে। আরোহী কিছুক্ষণ নীরবতা পালন করার পর বলল, কোনো কোম্পানির ঔষধ এগুলো? এসকে কোম্পানি। আরোহী বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি এসকে কোম্পানিতে যাব। আরোহীর কথা শুনে সুলতান আমতা আমতা করে বলল, কিন্তু ম্যাম, এখন আপনার যাওয়াটা কি ঠিক হবে? শুনেছি ওই কোম্পানির লোক বেশ প্রভাবশালী। সুলতান, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন ফোর্স অফিসার। সবকিছু ট্রেনিং প্রাপ্ত আমি। ঠিক আছে ম্যাম, আমিও আসছি। ফোন রেখে রোদশির দিকে তাকালো। আমাকে এক্ষুনি যেতে হবে, পরে দেখা হবে। আর শোনো, আমার আসার খবরটা যেন পাঁচকান না হয়, একেবারে গায়ে হলুদের দিন উপস্থিত হব। রোদশি মাত্র এই অপারেশন শেষ করে কেবিনে এসে বসল, এরই মাঝে হঠাৎ আরোহী কথাগুলো বলে উঠল। রোদশি প্রথমে খানিকটা অবাক হলেও পরবর্তীতে আরোহীর যাওয়ার কথা শুনে খুশি হয়ে বলল, ঠিক আছে, তোর যা ইচ্ছে, আর সব কাজ বুঝে শুনে করবি, কেমন? আরোহী মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বেরিয়ে গেল। রোদশি তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইল। প্রায় ৩০ মিনিটের মাথায় আরোহীর গাড়ি এসে দাঁড়িয়েছে এসকে কোম্পানি এর সামনে। আরোহী গাড়ির জানালা দিয়ে মাথা বের করে ১৩ তলা বিল্ডিংয়ের দিকে তাকাল। মোবাইলে একবার নিজের মাস্ক পরা ফেসটা দেখে নিল সব ঠিক আছে নাকি, তারপর দরজা খুলে বাইরে বের হয়ে এলো। ম্যাম, আপনি কি এখন ভিতরে যাবেন নাকি আমি গিয়ে কথা বলবো? আরোহী শান্ত দৃষ্টিতে সুলতানের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ সুলতান? তুমি তো আমার সাথে আছো আজ ৪ বছর, কত ক্রিটিক্যাল সিচুয়েশন আমি হ্যান্ডেল করেছি, তুমি তো জানোই, তাই না? বাট ম্যাম, বাঙালি ভালো না ম্যাম। আমি জানি আপনি সব সিচুয়েশন সামলাতে পারেন, তবে এসকে কোম্পানির এমডি বেশ একটা সুবিধাজনক না। যদিও এখন তার ছেলে কোম্পানি সামলায়, তবে ছেলে বাপের থেকে ও এক কাঠি উপরে, খুবই ধূর্ত স্বভাবের। আরোহী মুচকি হেসে এগিয়ে গেল কোম্পানির ভিতরে। রিসিপশনে কথা বলে লিফটে উঠে সুলতানের মুখের দিকে তাকালো আরোহী। বেচারা সত্যি ভীষণ ভয় আছে, তবে আরোহীর কাছে তেমন কোনো ফিলিং হচ্ছে না। সে নির্বিকার তাকিয়ে আছে সামনের দিকে। লিফট এসে ১৩ তলায় থামতেই আরোহী বেরিয়ে গেল। সুলতান আরোহীর পিছনে পিছনে আসছে। আরোহী কেবিনের দরজায় নক করতেই ভেতর থেকে আওয়াজ এল, কাম। আরোহী ভেতরে ঢুকলাম। ছেলেটা বিপরীত দিকে ঘুরে আছে। বিপরীত দিকে ঘুরে থাকতে থাকতে ছেলেটা বলল, ওয়েলকাম টু মাই অফিস মিস আরোহী চৌধুরী। বলেই উনি সামনে ঘুরল। আরোহী ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কেন জানি আরোহীর ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে ঠিক ঠাউর করতে পারছে না। দাঁড়িয়ে কেন, বসুন। আরোহী কিছু না বলে সামনে রাখা চেয়ারে বসে পড়ল। সামনে থাকা ছেলেটা আরোহীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি এসকে কোম্পানির এমডি, তাই তো? ছেলেটা আরোহীর কথার কোন রূপ উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে, যা দেখে আরোহী ভ্রু কুঁচকাল। এই যে শুনতে পাচ্ছেন? ছেলেটি চমকে উঠল। জি, শুনতে পাচ্ছি। আরোহী গম্ভীর কণ্ঠে বলে উঠল, মিস্টার, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি তো এই কোম্পানির এমডি?
ছেলেটা মুচকি হেসে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে আরোহীর দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি সাজিদ খন্দকার। আরোহীর মাঝে হ্যান্ডশেক করার কোনো রূপ আগ্রহ দেখা গেল। আরোহী চেয়ারে হেলান দিয়ে সাজিদের দিকে তাকিয়ে বলল, সো সাজিদ খন্দকার, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন? আরোহীর এমন গাছাড়া ভাবে খানিকটা ভরকে গেল সাজিদ, বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিয়ে ঠিক হয়ে বসল চেয়ারে। স্পেশাল ফোর্স অফিসার আপনি, তাই তো? ইয়েস, আপনি একদম ঠিকই ধরেছেন মিস্টার সাজিদ খন্দকার। আর আমার এখানে আসার কারণটা সম্পর্কে হয়তো আপনি অবগত? সাজিদ শব্দ করে হেসে উঠল। তো আপনার ডিমান্ড কি বলুন তো মিস আরোহী চৌধুরী? আরোহী ভ্রু কুঁচকাল। ডিমান্ড? কিসের ডিমান্ড? সাজিদ বাঁকা চোখে তাকালো আরোহীর দিকে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস আরোহী, বাট আমি ক্লিয়ার করছি, পুরো ইনভেস্টিগেশন এর জন্য কত নিবেন সেটাই বলছিলাম। আরোহীর রাগ হল, মানে সাজিদ খন্দকার তাকে কিনে নিতে চাচ্ছে। কিন্তু আরোহী বরাবরই তার মায়ের মতো ঠান্ডা মস্তিষ্কের মানুষ, ঠান্ডা মাথায় খুব সূক্ষ্মভাবে কাজ করে। তাই সে রাগল না। মুচকি হেসে বলল, আপনার ঠিক কত অ্যামাউন্ট আছে মিস্টার সাজিদ খন্দকার? সাজিদ খন্দকারের মুখে বাঁকা হাসি বিদ্যমান, হয়তো ভাবছে আরোহী তার ফাঁদে পা দিল বলে। আপনি ঠিক কত অ্যামাউন্ট চান মিস? তা না হয় আপনি ডিসাইড করেন। আপনার আগেও আরও অনেক ক্ষমতাবান পুলিশ এসেছে, কিন্তু কেউ আমার বিরুদ্ধে কোনো রূপ প্রমাণ জোগাড় করতে পারেনি, শেষে আমার প্রস্তাবে রাজি হতেই হয়েছে। শুনে বেশ খুশি হলাম আপনি এত তাড়াতাড়ি আমার প্রস্তাবে রাজি হলেন বলে। আরোহী পায়ের উপর পা তুলে আরাম করে বসে বলল, নিজেকে বেশ চালাক মনে করেন মিস্টার সাজিদ খন্দকার। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, বাট। সাজিদ ভ্রু কুঁচকে বলল, বাট? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কোনো পুলিশ অফিসার নই, আমি একজন ফোর্স অফিসার। সুদূর কানাডা থেকে বাংলাদেশ এসেছি শুধুমাত্র কিছু কালপ্রিট ধরার জন্য। সরকার তো আমাকে এমনি এমনি এত ক্ষমতা দেননি। আমি যদি এই মুহূর্তে চাই আপনার পুরো কোম্পানি সিল মেরে দিতে পারবো উইথাউট এনি গভর্নমেন্ট পারমিশন অর প্রোব। শুধুমাত্র আমার একটা ফোন কলই যথেষ্ট। সাজিদ ভ্রু কুঁচকে বলল, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন মিস চৌধুরী? বলছিলাম, আমাকে আর 10টা অফিসারের মতো না ভাবলেই আপনার জন্য ভালো হবে মিস্টার খন্দকার। আপনি কিন্তু আমার সাথে শুধু শত্রুতা তৈরি করছেন মিস। ফলাফলটা খুব সুবিধাজনক হবে না আপনার জন্য। আরোহী হাসল। নিজের কথা চিন্তা করেন সাজিদ খন্দকার। আজ আপনি 13 তলার উপর এসি রুমে আরামে বসে আছেন, কাল এমনও হতে পারে আপনার গাছতলায় ও ঠাঁই হবে না। আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকাতেই সুলতান তার হাতের মোবাইলটা আরোহীকে দিল। আরোহী ফোনটা অন করে সাজিদের দিকে তাক করল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ সাজিদ যা কিছু বলেছে সব রেকর্ড হয়ে গেছে। সাজিদ খন্দকার চমকে উঠল, সে ভাবতেও পারেনি মেয়েটা এত ধূর্ত স্বভাবে। আরোহী বাঁকা হাসল। তাহলে আজ উঠি মিস্টার সাজিদ খন্দকার, আবারও দেখা হবে। বলেই আরোহী গটগট পায়ে বেরিয়ে এলো। চলবে।